আছেন চারুলতা। সীমান্তের ঠোঁটের কোণে ফুটে উঠেছে ক্ষীণ হাসির রেখা। তবে আর কিছু বলল না সে, বরং চুপচাপ কল কেটে দিল। শান্তশিষ্ট বাবাকে জ্বালিয়ে বরাবরই ভেতরে ভেতরে এক পৈশাচিক আনন্দ পায় সে। তবে বাইরে নির্বিকার চিত্তে এগিয়ে গেল মাঠের অপর পাশের ট্রেনিং সেকশনের দিকে। সমরেশবাবু আর সীমান্তকে কিছু বলতে না পেরে স্ত্রীর দিকে তাকালেন। প্রতিমা দেবী প্রশ্নসূচক চাহনিতে তার দিকেই তাকিয়ে আছে। প্রতিমা দেবী বললেন, কি হয়েছে, হঠাৎ এভাবে চেঁচিয়ে উঠলে যে? সমরেশবাবু বললেন, সত্যি করে বলো তো প্রতিমা, এই ছেলে কার? এমন ঘাটতারা ছেলে আমার কি করে হতে পারে? জবাবে প্রতিমা দেবী কেবল বিরক্তির চাহনি দিয়ে চায়ের কাপ নিয়ে ভেতরে চলে গেলেন। বুঝলেন, নির্ঘাত সীমান্ত ওনার পেছনে লেগেছিল। বাবা ছিলেন হিসেবে বাড়ির সবাই পরিচিত। ট্রেনিং সেকশনের চারিদিকে ছড়িয়ে আছে নানা রকম শারীরিক কষ্টকর সরঞ্জাম। কেউ দড়ি বেঁধে উঠছে, তো কেউ লম্বা লাফ দিচ্ছে। সবাই অল্প বয়সী কিশোর, কেবল তাদের দাড়ি গোফের রেখে উঠতে শুরু করেছে। পরনে সাদা গেঞ্জি এবং হাফ প্যান্ট। নিজেকে প্রস্তুত করতে এরা সদা সচেষ্ট। সীমান্ত এগিয়ে আসতেই মাঠে থাকা তরুণেরা একসাথে বলে উঠল, গুড মর্নিং স্যার। জবাবে সীমান্ত কেবল মাথা চাকিয়ে সম্মতি বোঝালো। আয়ুষ হঠাৎ আওয়াজ শুনে পেছনে ফিরল। এতক্ষণ সে সামনের 60 জনকে ট্রেন করছিল। সীমান্তকে দেখে স্যালুট দিয়ে বলল, গুড মর্নিং স্যার। সীমান্ত আয়ুষকে সম্পূর্ণ উপেক্ষা করে দাঁড়িয়ে দৃঢ়স্বরে সামনের সারিতে দাঁড়ানো ক্যান্ডিডেটদেরকে উদ্দেশ্য করে একের পর এক কমান্ড ছুড়ল। ক্যান্ডিডেট নাম্বার 37, 38 or 39, turn into 12 same left. Number 46 or 75, change your position first. And you, number 24, Prakash Rana. If you don't wanna go back to your Haryana, then control your behavior. Got it, Mr. Ayush Chatterjee? Ayush বলল, yes sir. Take your left show less properly. তারপরে সকলের উদ্দেশ্যে হ্যাভ এ গুড ডে গাইস বলে এগিয়ে গেল সামনের দিকে। পেছনে তখনও তাকিয়ে আছে কতগুলো অবাক দৃষ্টি। আয়ুষ নিজের বেখেয়ালের জন্য মনে মনে লজ্জিত হলো। সেই সাথে সিনিয়র রূপী বাল্যবন্ধুর জন্য গর্বে তার শ্যামরাঙা মুখশ্রী উজ্জ্বল হয়ে উঠল। আয়ুষ এতক্ষণ ট্রেনিং নিয়েও শুকনো বিষয়গুলো নজরে আসেনি, অথচ মাত্র মিনিট দুয়েকের মধ্যেই সীমান্ত বুঝে গেল 37, 38, 39 পজিশন কিছুটা ভুল জায়গায়। পাশাপাশি সারির 46 আর 57 নম্বর ক্যান্ডিডেটদের লুকিয়ে হাসাহাসি করা, আর 24 নম্বর প্রকাশ রানা বুঝতে পারছে যে তার সামনে জনকে ইচ্ছাকৃত দেওয়া ধাক্কাটা সীমান্ত রায় চৌধুরী বাজপাখির ন্যায় দৃষ্টি এড়ায়নি। সীমান্তের এমন বিচক্ষণতায় তরুণদের চোখে মুখে ফুটে উঠল প্রথম দিনের ন্যায় মুগ্ধতা। আয়ুষ দ্রুত প্রশিক্ষণ শেষে ব্যস্ত পায়ে ছুটে এলো সীমান্তের কোয়ার্টারে। পরনের ইউনিফর্ম নিয়ে সোফায় গায়ে এলিয়ে দিয়ে সীমান্তের জন্য অপেক্ষা করতে লাগলো সে। মিনিট 5 পর সীমান্ত তোয়ালে দিয়ে মাথা মুছতে মুছতে এগিয়ে এসে পাশের সোফায় বসল। ওকে দেখি আয়ুষ বলে উঠল, শালা, হাঁটুর বয়সী সব ছেলেগুলোর সামনেই আমার ইজ্জত লুটে নিয়েছিস তুই। শানি, শুধু বন্ধু বলে কিছু বললাম না, যা। সীমান্ত বলল, দায়িত্ব অবহেলা আমি সহ্য করি না, সেটা তুই জানিস। যাই হোক, মা ফোন করেছিল, আমরা কাল সকলের ফ্লাইটে যাচ্ছি। স্যারের সাথে কথা হয়েছে আমার, ছুটিতেই তো আছি, তাই আপাতত তেমন কোনো ইমার্জেন্সিও নেই। আয়ুষ বলল, ঠিক আছে। আচ্ছা স্যামি, হসপিটালের আপডেট কিছু জানিস? সব শুনে তো আমার বেশ খারাপই লাগছে ভাই। আয়ুষের কথায় হঠাৎ হাতটা থেমে গেল সীমান্ত। সত্যি তো, গতকাল অচেতন মেয়েটির চিকিৎসার ব্যবস্থা করে এসেছিল সে। তারপর তো নানান কাজের মধ্যে ডুবে বিমানম ভুলে গেছে। সীমান্ত বলল, মেয়েটা নিজ থেকে না বললে কিছুই করা সম্ভব না আয়ুষ। যা বুঝলাম, মেয়েটাকে দেশে ফেরত পাঠানোর ব্যবস্থা করতে হবে। আমরা না হয় ফিরে এসে স্যারের সাথে কথা বলি। যদিও এসব আমাদের কাজের মধ্যে পড়ে না, তবে একজন বিপদগ্রস্তকে সাহায্য করা আমাদের দায়িত্ব। আয়ুষ বলল, তুই মেয়েটাকে দেখেছিস স্বামী? কেমন দেখতে রে? সীমান্ত রুমের দরজা বন্ধ থাকলে বাইরে থেকে যতটা সম্ভব দেখেছি। আয়ুষ বলল, কি? তোকে
তোকে বাইরে দাঁড় করিয়ে রেখেছে? হ্যাঁ। সীমান্ত বলল, মুখ বন্ধ কর। আমার সাথে আজ তুই হাসপাতালে যাবি। 5 মিনিট দিলাম তোকে, ফার্স্ট। আয়ুষ সম্মতিসূচক মাথা নাড়িয়ে চলে গেল তৈরি হতে। হাসপাতালের রিসেপশনের সোফায় পাশাপাশি বসে আছে সীমান্ত আয়ুষ। উদ্দেশ্য নূরের দায়িত্বরত চিকিৎসকের সাথে কথা বলা। কক্ষের সামনে এসে সীমান্ত পাশের নেম প্লেটটাই একবার চোখ ঘুরিয়ে নিল। অর্থোপেডিক অ্যান্ড সার্জিক্যাল স্পেশালিস্ট ডক্টর আনন্দ গুপ্তা। অনুমতি পেয়ে ডাক্তারের চেম্বারের ভেতর প্রবেশ করল দুজন। বছর 50-এর কাছাকাছি, চোখে চশমা, গোলগাল চেহারা, মাথা প্রায় পুরোটা জুড়ে টাক করেছেন। পরনের সাদা অ্যাপ্রনটি পাশের হ্যাঙ্গারে খুলে রাখা। তাদের আসতে দেখে ঝরঝরে এক হাসি উপহার দিয়ে উঠল ডক্টর। সীমান্তদের সাহসিকতায় তারা মুগ্ধ। সীমান্ত অন্যান্য রেস্কিউ রোগীদের কুশল জেনে সরাসরি প্রসঙ্গে এলো। पेशेंट नंबर 207 क्या हाल है डॉक्टर? हाउ मच टाइम शी नीड्स टू गेट स्टेबल डॉक्टर? डॉक्टर गुप्ता, पैर की हालत थोड़ा नाजुक है लेकिन आजकल के अंदर डिस्चार्ज कर सकती है, बट मेंटल कंडीशन इज सो वीक. इनफैक्ट आई सजेस्ट टू कंसल्ट ए साइकोलॉजिस्ट इमीडिएटली. এত নীরব দর্শক হয়ে থাকা আয়ুষ ডাক্তারের কথা শুনে এবার তাকালো সীমান্তের মুখের দিকে। দেখলো সীমান্ত আগের মতোই অবিচল, যেন পূর্ব থেকেই বুঝতে পেরেছে এমনটা হবে। সীমান্ত বলল, डेफिनेटली डॉक्टर. डॉक्टर गुप्ता बोलें, एंड वन मोर थिंग, आइडेंटिफाइड डेड बॉडी अब हम हॉस्पिटल में नहीं रख सकते हैं. इट्स अगेंस्ट इन आवर रूल्स. वी आर सॉरी फॉर दैट. এবার আয়ুষ ও সীমান্ত দুজনে অবাক হয়ে বলল, हाउ कुड यू डू दिस डॉक्टर? डियर बांग्लादेशी, लाश को अपने देश में भेजने के लिए कानूनी तरीका है. डॉक्टर आयुष बोले, आप लोगों का ये कैसा अजीब रूल्स है? किसने बनाया है ऐसे बेहुदा रूल्स? डॉक्टर गुप्ता बोले, आई नो ऑफिसर्स, लेकिन जब डेड बॉडी का फैमिली प्रेजेंट है तो हम लाश को अलाउ नहीं कर सकते. Basically, it's a long time legal procedure, so our hospital authority won't allow this. I can't help you guys. Sorry, one second. ডক্টর গুপ্তার কথায় আয়ুষ রেগে কিছু বলার আগে সীমান্ত তাকে ইশারায় চুপ করিয়ে চেম্বার থেকে বেরিয়ে এলো। চাইলে আইনের ব্যবহার বা ক্ষমতার প্রয়োগ দুটোই করতে পারে সে, কিন্তু এহসানের লাশটা গভীরভাবে দেখেছে সে। তার অভিজ্ঞ মস্তিষ্ক জানান দিয়েছিল সময়ের অনেক পরে উদ্ধার করা হয়েছে বিধায় লাশের অবস্থা খারাপ। হিমাগারে আনার পর যদিও সেসব চিন্তা নেই, কিন্তু দেশে ফেরত পাঠানোর জন্য যথেষ্ট সময় প্রয়োজন। তাছাড়া নূরের এই মানসিক অবস্থায় একা এত কিছু করাও সম্ভব নয়। আবার পাসপোর্ট ভিসা সহ ওদের দুজনের কাগজপত্র কোথায় ঠিক আছে কিনা এসবও তার জানা নেই। কাজে ডাক্তারের ওপর চেঁচামেচি করে লাভ নেই। তা বুঝে নূরের কেবিনের দিকে এগিয়ে গেল সীমান্ত। পাশে আয়ুষ তখনও চেঁচিয়ে যাচ্ছে, তুই কেন কিছু বললি না স্বামী? ওই শালা বুড়া টাকলা আমাদের রুলস দেখাই, মালের হাসপাতালে কিছু না বলি। এখন কি লাশ নিয়ে মেয়েটা রাস্তায় থাকবে বলতো? তুই আমাকে একবার যেতে দে স্বামী। আমি ওই গুপ্তা স্থানের গুপ্তধন যদি গায়েব না করেছি তো আমার নাম আয়ুষ চ্যাটার্জি না। নতুন সকালের আলোয় ঝলমলে রোদ্দুর উঠেছে। সাইকেলে টুংটাং বেল বাজিয়ে বাড়ি বাড়ি পত্রিকা ফেরি করছে পত্রিকাওয়ালা। বড়দের আঙুল ধরে হেলে তুলে হেঁটে স্কুলের দিকে যাচ্ছে ছোট ছোট ছেলে মেয়েরা। গলির মোড়ে চায়ের দোকানে বসে সবে আড্ডা জমতে শুরু করেছে। মসজিদ থেকে বেরিয়ে এসে উল্টো দিকের রাস্তায় ধীর গতিতে হেঁটে চলেছেন হাজি ইকরাম আব্দুল্লাহ। পরনে তার সাদা পাঞ্জাবি, পাজামা, মাথায় সাদা টুপি, মুখে চওড়া কাঁচা পাকা দাড়ি, চোখে মুখে তার দুশ্চিন্তার আধার। ওনাকে আসতে দেখে গলা ছেড়ে ডাকলো চায়ের দোকানদার মকবুল। সালাম আলাইকুম হাজি সাহেব, ভালো আছেন নি? ইকরাম সাহেব বললেন, ওয়ালাইকুম আসসালাম। আলহামদুলিল্লাহ ভালো মকবুল, তোমার খবর সব ভালো তো? মকবুল বলল, আপনাদের দোয়াই চলতেছে। তা আহেন এক কাপ মকবুল স্পেশাল চা খেয়ে যান। ইকরাম সাহেব অনেক চেষ্টা করেও রোজকার দীপ্তিময় হাসিটা
আজ ঠোঁটে আনতে পারলেন না, কোনো মতে বললেন, আজ থাক মকুল, অন্যদিন হবে। বলে তিনি এগিয়ে গেলেন বাড়ির পথে। নূর মহল, প্রকাণ্ড দেওয়ালের বাম পাশে সোনালী অক্ষরের কারুকার্য খচিত নেম প্লেটের লেখাটায় চোখ বুলিয়ে অস্থির এক নিঃশ্বাস ফেললেন হাজী ইকরাম আব্দুল্লাহ। লোহার বড় গেটের এক পাশে ছোট গেট দিয়ে ভেতরে প্রবেশ করতে দেখলেন দারোয়ান খালিদ দাঁড়িয়ে আছে। তাকে দেখে সালাম জানাতে তিনি জবাব দিলেন। অতঃপর দ্রুত বাড়ির ভেতরে এসে নক করলেন। দরজায় দ্বিতীয়বার নক করতেই ওপার থেকে দরজা খুলল এক সুশ্রী চেহারার তরুণী, তার একমাত্র পুত্রবধূ দিলরুবা আব্দুল্লাহ। মেয়েটির পরনে রয়েছে আকাশি রঙের গোড়ালি ছুঁচুই গোল ভর্তি চুড়িদার। ছোট্ট শুভ্র মুখটা আকাশি হিজাবে আবৃত, তবে চেহারাটা আজ খুবই মলিন। গোল গোল চোখগুলোর নিচে কালি জমে তার নির্ঘুম রাতের সাক্ষী দিচ্ছে। শুকনো অধর যুগল ভিজিয়ে ধীর কণ্ঠে সে বলল, আসসালামু আলাইকুম আব্বু। একমাত্র পুত্রবধূর হাস্যোজ্জ্বল মুখে এত মলিনতা দেখে কষ্টে ইকরাম সাহেবের বুক ভারী হয়ে উঠল। তাও নিজেকে স্বাভাবিক রেখে জোরপূর্বক হেসে তিনি বললেন, ওয়ালাইকুম আসসালাম আম্মু, কি অবস্থা তোমার? আলহামদুলিল্লাহ ভালো আব্বু, এই তো ছাদে একটু পায়চারি করতে যাচ্ছিলাম মাত্র। কোনো দরকার নেই, এই সময় সিঁড়ি ভেঙে যাওয়া ঠিক নয় দিলু। তুই বরং তোর আব্বুর জন্য এক কাপ চা করে তারপর বাগানের দিকে থেকে একটু পায়চারি করে আই। ইকরাম সাহেবের উত্তরে কিছু বলার আগে কথাগুলো বলতে বলতে সিঁড়ি বেয়ে নেমে আসলেন ওনার পুত্রী হাফসা বেগম। শাশুড়ির কথায় মাথা নেড়ে সম্মতি জানিয়ে রান্নাঘরের দিকে এগিয়ে গেল দিলরুবা। ড্রয়িং রুমে সিঙ্গেল সোফায় এসে বসলেন ইকরাম সাহেব। হাফসা এগিয়ে এসে তার পাশে দাঁড়িয়ে বললেন, কোনো খবর পেয়েছেন? ফোন করেছিল ওরা? ইকরাম সাহেব বললেন, না। হাফসা বেগম বললেন, এইভাবে আর কতক্ষণ বসে বসে অপেক্ষা করবেন আপনি? দুদিন ধরে ছেলে মেয়েগুলোর ফোন বন্ধ, খোঁজ খবর কিছুই জানি না। আপনি সারা রাত মসজিদে কাটাচ্ছেন। দিলুটা এই অবস্থায় সারা রাত কান্নাকাটি করছে, বাড়ির কেউ শান্তিতে নেই। দূর দেশে না জানিয়ে আমার বাচ্চারা কোন বিপদে পড়েছে। হাফসা বেগমের কান্নায় ইকরাম সাহেবের অস্থির হয়ে বললেন, আহ হাফসা, ধৈর্য ধারণ করো। বাকিটা বলার আগেই দিলরুবা এগিয়ে এসে কাঁপা কাঁপা হাতে চায়ের কাপটা টি টেবিলের ওপর রেখে ধীর পায়ে উপরে উঠে চলে গেল। পেছনে তখনও ভেসে আসছে হাফসা বেগমের কান্নার সুর। ইকরাম সাহেব এবার কপালে হাত রেখে থম মেরে সোফায় বসে রইলেন। নিজেকে এত অসহায় আর কখনো কি মনে হয়েছিল তার? দিলরুবা নিজের কক্ষে এসেই দরজা বন্ধ করে তাকে পিঠ থেকে দাঁড়িয়ে পড়ল। চোখ দুটো খিচিয়ে বন্ধ করে কয়েকটা জোরে জোরে শ্বাস ছাড়ল। ডান হাতটা আলতো করে রাখলো নিজের পেটের উপর। তার দু চোখের কার্নিশ পেয়ে গড়িয়ে পড়ছে নীরব অশ্রুধারা। হাসপাতালের 207 নম্বর কেবিনের সামনে এসে দাঁড়িয়েছে সীমান্ত আর আয়ুষ। দরজায় টোকা দেওয়ার আগেই ভেতর থেকে তাদের কানে ভেসে এলো একতরফা কর্কশ গলার চেঁচামেচি। একে অপরের মুখ চাওয়াচাই করে আয়ুষ হালকা ধাক্কা দিতেই দরজা কিছুটা খুলে গেল। তবে সেদিকে খেয়াল নেই ভেতরের কারো। বিছানার এক পাশে পূর্বের ন্যায় ঘুমটা দিয়ে চুপচাপ বসে আছেন নূর। নরম দু হাতে মুষ্টিবদ্ধ করে রেখেছে বিছানার চাদর। নাজরি তাকে এক নাগারে বলে চলেছে, খানা क्यों नहीं खाया तुमने? कहा कि महारानी हो तुम, जीना हराम कर दिया मेरी। मुंह क्यों छुपाया है तुमने? ए लड़की, नाटक बंद करो अपना। আরো কিছু বলার আগে সীমান্ত আয়ুষ ভেতরে প্রবেশ করাই সেই শব্দে কেঁপে উঠল দরজা। নার্স চমকে উঠে তাকালো তাদের দিকে। সীমান্তের ভয়ঙ্কর রাগে দৃষ্টি দেখে তার আত্মা কেঁপে উঠল। নিজের হয়ে কিছু বলার জন্য মুখ খুলল সে, কিন্তু বলতে পারল না। তার আগে সীমান্ত কঠিন গলায় বলল, হাউ ডেয়ার ইউ টক টু হার লাইক দ্যাট? দিস terrific behavior can be harmful for her, don't you know that idiot? সীমান্তের চিৎকারে নার্স কাঁচুমাচু মুখে দাঁড়িয়ে বলল, सर कल से उसने खाना मेडिसिन सब बंद कर दिया है। बात करना तो दूर की बात, इसीलिए सो व्हाट? पेशेंट की हालत जानती है ना आप? पेशेंट को ट्रीट करने के पहले आपका ट्रीटमेंट जरूरी है।
ইউ ইনফিরিয়র ক্লটি ফুল। সীমান্তের হুঙ্কারে এবার আর কথা বের হলো না তার মুখ থেকে। এদিকে লম্বা একটা শ্বাস টেনে নিয়ে জানালার পাশে গিয়ে দাঁড়ালো সীমান্ত। তার রাগটা যে বড্ড ভয়ঙ্কর। আর এমন জঘন্য মানসিকতার কেউ সেবিকা হয় কিভাবে? না, এনাকে ওর সহ্য হচ্ছে না। সীমান্ত সরে আসায় নার্স বেরিয়ে আসতে চাইলো, তখনই আয়ুষ তার সামনে এসে কোমরে দুই হাত রেখে চোখ কুচকে তাকিয়ে বলল, নাম? আইরিন। আইরিন ময়লার ডাস্টবিন। তোকে দেখে করছে আমার গা ঘিন ঘিন। মাতলাম আউট। আয়ুষের ঝাড়ি খেয়ে এক প্রকার পালিয়ে বাঁচল সে। আয়ুষ এবার এগিয়ে এসে কিছুটা দূরত্ব বজায় রেখে বসলো নূরের বিছানার পাশে রাখা চেয়ারে। তারপর এক নাগারে বলতে লাগলো, দেখুন মিস, সেদিন আপনার উদ্ধারকারীটাই প্রথম আমিই ছিলাম। আপনার সাথে ঘটা বিষয়টা সত্যি দুঃখজনক, কিন্তু পরিস্থিতি সবসময় আমাদের নিয়ন্ত্রণে থাকে না। আর এই মুহূর্তে আপনার উপর নির্ভর করছে আমাদের পরবর্তী পদক্ষেপ। তাই আপনাদের বৈধ কাগজপত্র, পাসপোর্ট, ঠিকানার কথা আমাদের বলুন। নূর তবুও কিছুই বলছে না। বিকেল সীমান্ত একবার চোখাচোখি করলো, তারপর সে আবার বলল, আপনাকে কাল ডিসচার্জ করা হবে। আপনার ভাইজানের লাশ দেশে ফেরত পাঠানোর ব্যবস্থা করতে এইসব আমাদের প্রয়োজন। তাছাড়া লাশের কথা শুনে নূর আবার অস্থির হয়ে ফুপিয়ে কেটে উঠল। নূরের কান্না দেখে সীমান্ত আয়ুষকে ইশারা করে, প্লিজ শান্ত হয়ে আমার কথাগুলো শোন বোন। কাল তো তোমার ডিসচার্জ, কিন্তু তোমাদের দেশে ফেরত পাঠাতে তো কিছু সময় প্রয়োজন। অনেক আইনি জটিলতা রয়েছে। এখন তুমি বলো কি চাও? নির্ভয়ে আমাদের সব বলো বোন। মনে করো আমিও তোমার ভাইজানের মতোই, তোমার আরেক ভাই। নূর এতক্ষণে অনেকটা শান্ত হয়েছে। কান্না থেমে গিয়ে থেকে থেকে নাক টেনে মৃদু কোপানির আওয়াজ আসছে। আয়ুষ সীমান্তের দিকে দৃষ্টির ইশারায় বোঝালো কাজ হয়েছে। নিজের উপর নিজেই ভীষণ গর্বিত হলো সে। সীমান্ত বুঝলো এবার তার উত্তর পাওয়া যাবে। তাই এবার সে জিজ্ঞেস করলো, আপনারা কোন হোটেলে উঠেছেন? দ্য দিল্লি সানশাইন। সীমান্ত বলল, আপনার বর্তমান সিদ্ধান্ত কি? দেশে খবর দিতে চান? এখনই অবশ্য খবর দিলেও লাশ পৌঁছানো সম্ভব নয়। নূর বলল, আমার ভাইজানের এভাবে কষ্ট হচ্ছে, দয়া করে তাকে দাফনের ব্যবস্থা করুন। বলেই আবারও কাঁদতে লাগলো নূর। আর কিছুই বলতে পারল না সে। সীমান্ত আয়ুষকে নিয়ে নীরবে বাইরে বেরিয়ে এলো। এখন কি করবি স্বামী? কাল তো আমাদের ফ্লাইট আছে। সীমান্ত বলল, ভাবছি আপাতত ওই হোটেলে যাওয়া যাক। দ্য দিল্লি সানশাইন। দিল্লির এক বহুতল ভবনের সামনে দাঁড়িয়ে আছে সীমান্ত আর আয়ুষ। অভিজাত হোটেলের চারিদিকে চোখ বুলিয়ে তারা এগিয়ে গেল রিসেপশন এরিয়ায়। মিনি স্কার্ট আর শার্ট পরিহিত আর্টশার্ট পোশাকে রিসেপশনে বসে আছে দুই তরুণ সুন্দর তরুণী। শার্টের টপ বোতাম খুলে থাকায় বক্ষ বিভাজনের অনেকটাই দৃশ্যমান। মেয়ে দুটি তাদের দিকেই তাকিয়ে আছে। সীমান্ত দৃষ্টি সরিয়ে আয়ুষকে কথা বলতে ইশারা করলো। আয়ুষের দিকে তাকিয়ে স্বভাবসুলভ ভেসে উঠল মেয়ে দুটি। আয়ুষ তার ঝরঝরে হাসিটা উপহার দিয়ে বলল, হ্যালো বিউটিস। প্রথমজন বলল, হ্যালো স্যার, ওয়েলকাম টু দ্য দিল্লি সানশাইন। হাউ ক্যান হেল্প ইউ স্যার? आयुष बोलो, एहसन अब्दुल्ला और रुकैया बिनते नूरजहान, इन दो नाम से यहाँ पर कोई रूम बुक किया है? द्वितीयजन बोलो, सॉरी सर, पर्सनल इंफॉर्मेशन हम नहीं बोल सकते हैं। आयुष बोलो, ओप्स, नाइस लिपस्टिक। इतनी खूबसूरत लिप्स से ना बोलना गुनाह है ना डियर। द्वितीय मेয়েটি এবার চমৎকার হেসে বলল, সরি স্যার, हमारे रूल्स के खिलाफ है। এদিকে এতক্ষণ ধরে আয়ুষের এসব আদিক্ষেতা আর সহ্য হলো না সীমান্তের। সেই সরাসরি এগিয়ে এসে নিজের পরিচয় দিয়ে নূরদের রুমের চাবি নিয়ে এগিয়ে গেল লিফটের দিকে। আয়ুষ মেয়েগুলোর কাছ থেকে বিদায় নিয়ে ওর পিছু যেতে যেতে বলল, দেখলি তুই স্বামী, উফ মেয়েগুলো আমার উপর কেমন নজর দিচ্ছিল। সীমান্ত সেসব পাত্তা না দিয়ে রুমের লক খুলে ভেতরে প্রবেশ করল। একে একে দুটো রুমে থেকে লাগেজ নিয়ে এসে সোফায় বসে প্রথম লাগেজটা খুলল সে। তাতে মেয়েলি কাপড় চোপড়, জায়নামাজ আর প্রয়োজনীয় প্রসাধনীর মধ্যে পেল একটা সবুজ মলাটে মোড়ানো মোটা ডায়েরি। ডায়েরিটা হাতে তুলে উল্টে পাল্টে দেখল সীমান্ত। উপরে সোনালি অক্ষরে লেখা নূরজাহান। সে
সেটা আগের মতো রেখে এবার পাশের লাগেজ খুলতেই একে একে ছেলেদের পোশাকের ভাঁজ থেকে বেরিয়ে এলো লাল সাদা রঙের একটি বেনারসি শাড়ি আর কিছু ছোট ছোট গিফট বক্স। সীমান্ত এবার পাশে বসা আয়ুষের দিকে তাকিয়ে দেখলো আয়ুষের চোখে উৎসাহিত চাহনি। কারো ব্যক্তিগত জিনিসপত্র এভাবে দেখার বিষয়টি দৃষ্টিকটু লাগলেও এই মুহূর্তে ভাবনাটা সরিয়ে রেখে পুনরায় খুঁজতেই অবশেষে কাঙ্ক্ষিত বস্তুটি দেখা মিলল। নীল ফাইলটা খুলে দেখলো সেখানে নূর এহসানের পাসপোর্ট ভিসা সহ বিভিন্ন ধরনের কাগজপত্র এবং একটা পেন ড্রাইভ। তার সমস্ত কিছু গুছিয়ে আয়ুষ সীমান্তের পেছনে লাগেজ নিয়ে বেরিয়ে এলো। ফিরে যাবার আগে রিসেপশন এরিয়ার মেয়ে দুটিকে দেখে দুষ্টু এসে বিজয় জানাতে ভুলল না আয়ুষ। নূরমহলের ড্রয়িং রুমের সিঙ্গেল ছবিতে বসে আছেন ইকবাল আব্দুল্লাহ। আজকাল ব্যবসায়িক কাজের জন্য অবসর পাওয়া তার জন্য দুষ্কর হয়ে উঠেছে। এহসানের অনুপস্থিতিতে তাকে দ্বিগুণ খাটুনি খাটতে হচ্ছে যে আজ শুক্রবার হওয়ায় কিছুটা স্বস্তি। টিভি অন করে হাত ছেড়ে নিজের স্ত্রীকে ডাকলেন তিনি। উদ্দেশ্য এক কাপ চা। রান্নাঘর থেকে চা নিয়ে এসে শব্দ করে টেবিলের উপর রাখলেন তহুরা খান। তারপর চোখে মুখে স্পষ্ট অসন্তোষ ফুটে পড়লেন। এই অবেলায় কে চা খায় শুনি? ইকবাল সাহেব জানেন এই রাগের কারণ তো বহু নরম স্বরে বললেন, কি হয়েছে তাহু? আম্মা বকেছে গোস্তে কি লবণ বেশি দিয়ে ফেলেছ? তাহুরা খানম বললেন, কি হয়েছে আপনি জানেন না? বাড়ির কোনো খবর রাখেন? ছেলে মেয়ে দুটো দুদিন ধরে খোঁজ নাই। এই অবস্থায় মেয়েটা আমার শুকনো মুখে ঘুরছে, ঠিক মতো খাওয়া দাওয়া করছে না। চিন্তায় আমার মাথা খারাপ হওয়ার জোগাড়, আর উনি আছে গোস্ত নিয়ে। ইকবাল সাহেব নিজেও এবার মিলিয়ে গেলেন। একমাত্র জামাতা স্বরূপ ভাতিজা আর কন্যা সঙ্গে নূরের জন্য ভেবে ভেতরে ভেতরে তিনিও কম চিন্তিত নন। নিজ দিলরূপা আর কান্না ভেজা মুখটা তাকে যে কি অসহ্য যন্ত্রণা দেয় তা কেবল নিজেই জানেন। তবে মেয়েদের মতো কেঁদে কেটে অস্থিরতা প্রকাশ করতে তো পারেন না। গোপনে দীর্ঘশ্বাস ফেলে রবের কাছে তাদের সুস্থতার ফরিয়াদ করে তহুরা খানমকে সান্ত্বনা দিতে লাগলেন তিনি। কিছুক্ষণ পর ওপর থেকে নেমে এসে সোফায় বসলেন ইকরাম সাহেব। ইকরাম সাহেব বললেন, কি অবস্থা ইকবাল? আলহামদুলিল্লাহ, সব তো ভালো, কিন্তু বাড়ির পরিবেশ যে ঠিক নাই ভাইজান। এইভাবে বসে থাকা কি ঠিক হচ্ছে? ইকরাম সাহেব বললেন, কি করা যায় তাহলে এখন? এত আর পাশের শহর না যে গিয়ে সচক্ষে সব দেখে আসবো। এত অল্প সময়ে যাওয়া তো সম্ভব নয়। তাহলে কি করি বলো তো? ইকবাল সাহেব বললেন, যাওয়া সম্ভব না, কিন্তু খোঁজ নিতে তো দোষ নেই। আমাদের কিছু ক্লায়েন্ট দিল্লি চাই। তাছাড়া এহসান যাদের সাথে দেখা করতে গিয়েছিল তাদের সঙ্গে যদি যোগাযোগ করা যায় তাহলে তো খুবই ভালো। তুমি যত তাড়াতাড়ি সম্ভব যোগাযোগ করো বলে উঠে পড়লেন তিনি। ইকবাল সাহেবও আনমনে বসে টিভির খবর দেখতে লাগলেন। তখনই চোখ আটকে গেল একটা নিউজে। দিল্লির স্থানীয় বাজারে দুষ্কৃতকারীদের বোমা হামলায় 24 জন নিহত, আহত 150 শতাধিক। নিহতদের মধ্যে 3 জন বাংলাদেশি নাগরিক এবং 4 জন শিশু সদস্য ছিল। এই ঘটনার সাথে জড়িত কাউকে আটক করতে পারেনি দিল্লি পুলিশ। তারপর পর্দায় ভেসে উঠল ঝকঝকে চেহারার এক সুদর্শন পুরুষ অবয়ব। মুখে তার ছোট ছোট সুগঠিত দাড়ি, ধূসর বুদ্ধিদীপ্ত দুটি চোখ, মাথায় প্রফেশনাল হেলমেট, গায়ে অগ্নি নির্বাপক বাহিনীর পোশাক। বলিষ্ঠ কণ্ঠে বলে চলেছে, We are trying our best. Our special 3 unit are working on it. In this situation. আর শুনতে পারলেন না তিনি, মনে মনে হিসাব কষলেন। এহসানের কাজ তো এই এলাকার মধ্যে হওয়ার কথা, তাহলে কি কোনোভাবে? না, আর ভাবতে পারলেন না তিনি। দেখলেন সিঁড়িতে দ্বিতীয় ধাপে বুকে দাঁড়িয়ে দিয়ে হাত চেপে দাঁড়িয়ে আছে ইকরাম আব্দুল্লাহ। একসময় বেসামাল হয়ে নিচে পড়ে যেতে নিলে ইকবাল সাহেব চিৎকার করে উঠলেন, ভাইজান। আসসালাম মুসলিম ক্যামিটারি, দিল্লি। হাসপাতালের সকল ফর্মালিটি শেষ করে দিল্লির স্থানীয় এই সমাধিক্ষেত্রের সামনে দাঁড়িয়ে আছে সীমান্ত আয়ুষ। উদ্দেশ্য এহসান আব্দুল্লাহ নামক এই স্বল্প পরিচিত মানুষটির শেষকৃত্য সম্পন্ন করা। শুক্রবার হওয়ায় আজ যথেষ্ট লোক সমাগম রয়েছে। শেষকৃত্যের যাবতীয় কার্যকলাপ এখন থেকে যথাযথভাবে সম্পন্ন করে এখন শেষ ধাপ, অর্থাৎ শুধু কবর দেওয়াই বাকি।
মৌলভী সাহেব তাড়া দিচ্ছেন, মুদ্রা জানাজা সম্পূর্ণ করতে হবে। সীমান্ত ওনাকে কিছুক্ষণ অপেক্ষা করতে বলে বেশ খানিকটা দূরে বাইরের লোহার প্রাচীরের ওপারে আপাতমস্তক আবৃত নূরের দিকে চাইল। লোহার প্রাচীরের ওপাশ থেকে সবকিছু স্পষ্ট দেখা যাচ্ছে। নূরকে চুপচাপ দাঁড়িয়ে থাকতে দেখে আয়ুষ ডেকে উঠল, এদিকে এসো নূর। যন্ত্রচালিত পুতুলের ন্যায় ধীর পায়ে প্রাচীর ভর্তি কিছুটা এগিয়ে এসে লোহার গ্রিল দেওয়া প্রাচীরের কাছে স্টিলের খাটিয়ারের পাশে দাঁড়ালো নূর। দূর থেকে যতটা সম্ভব শেষবারের মতো দেখে নিল তার প্রিয় ভাইয়ের সাদা কাপড়ে আবৃত মুখখানি। চোখের কার্নিশ পেয়ে অবিরাম অশ্রু বেরিয়ে আসছে তার। কয়েক পা পিছিয়ে এসে ধপ করে সে বসে পড়ল এই পাশে নির্জন রাস্তার ওপরেই। কবর দেওয়ার প্রস্তুতি দেখে আয়ুষ এবার সীমান্তকে বলল, আমাদের কাজ তো শেষ স্বামী, তাহলে চল এবার। একটা কাজ এখনো বাকি বলে পকেট থেকে সাদা রুমালটা বের করে মাথায় বাঁধতে বাঁধতে এগিয়ে গেল এহসানের শেষকৃত্যে শরীক হতে। ওর দেখা দেখি পিছু পিছু ছুটল আয়ুষ। হরে কৃষ্ণ কৃষ্ণ হরে হরে। রেডিও কারভ্যানে অবিরাম বেঁচে চলেছে একের পর এক কৃষ্ণ ভজন। আরাম কেদারায় বসে বসে চোখ বুজে এক মনে জপ করে চলেছেন এক বৃদ্ধা, রায়চৌধুরী বাড়ির একমাত্র বয়োজ্যেষ্ঠ পুত্রী ননিবালা রায়চৌধুরী। তার পরনে রয়েছে সোনালি পাড়ের সাদা মিহি সুতির শাড়ি, হাতে সোনার সরু গলা, মাথায় একগুচ্ছ সাদা চুলের পরিপাটি খোপা বাঁধা, চোখের চেন চশমাটা বুকের উপর পড়ে আছে। বয়সের ভারে কুচকানো চামড়ায় এক কালো জৌলুস চিহ্ন রয়ে গেছে। অতীতে যে এই বৃদ্ধারা অসাধারণ রূপের অধিকারী ছিলেন তা এখনো দেখলে বোঝা যায়।